আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিডিয়া কতটা ভয়ংকর হতে পারে সেটা আমরা আজকে বাংলাদেশের পত্রপত্রিকায় জামাতের কোনো একজন আমির বিমানে করে যাওয়ার পথে কিছু টাকা নিয়ে গিয়েছিলেন এবং বিমানবন্দরে তিনি সেটা ক্লিয়ারও করেছিলেন। ক্লিয়ার মানে ক্লিয়ারেন্স নিয়েছিলেন যে নিতে পারবেন কিনা। আইনে কোনো রকম কোথাও কোনো বাধা নেই টাকা ক্যারি করার। দেশের মধ্যে ইন্টারনালি, ঠিক আছে? সো এই অবস্থায় এই নিউজটাকে যে জামাতের কোনো একজন নেতার কাছ থেকে ৫০ লাখের মতো টাকা আম তিনি ক্যারি করছিলেন এবং সেটা ক্যারি কেন করছিলেন সেটাকে নিয়ে এখন পত্রপত্রিকায় তোলপাড় হয়ে গেছে। আজকে সারাদিন এটাই ইস্যু ছিল। এখন মিডিয়া দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এখন ৫০ লক্ষ টাকা তিনি যদি ক্যারি করে থাকেন এটার মধ্যে দোষটা কি হয়েছে? দোষটা কি হয়েছে? দোষটা কেন হয়েছে? এমন কি কোনো নিয়ম আছে যে টাকা ক্যারি করা যাবে না? এমন কি কোনো নিয়ম আছে যে ভোটের আগে কেউ ক্যারি করতে পারবে না? যদি কেউ ক্যারি করতে না পারে তাহলে শাহজালাল থেকে কেন তাকে ক্লিয়ারেন্স দেয়া হলো ক্যারি করার জন্যে? তাহলে এবং সেটাকে আবার প্রোপাগান্ডামূলক নিউজ হিসাবে বিএনপির মিডিয়া সেল থেকে আবার দেখতে পেলাম যে ডক্টর মাহাদি আমিন সে আবার সেটা নিয়ে প্রচারণা চালাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে মিডিয়াকে ইউজ করে বাংলাদেশের একটা প্রোপাগান্ডার সাম্রাজ্য যে বাংলাদেশে আছে, মিডিয়া যে বাংলাদেশকে দিনকে রাত করে দিতে পারে। ১৭ বছরের ফ্যাসিজমকে যেভাবে তারা লালন পালন করে পুষে ফেলে বড় করেছে, যেভাবে তারা ঘুম খুনের সংস্কৃতিকে পুষে ফেলে বড় করেছে, যেভাবে হাসিনার অপশাসনকে ফুলে ফেঁসে তারা বড় করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএনপির অথবা আমাদের সামনে যেই ক্ষমতায় আসবে, যাদের পিছনে এখন আওয়ামী লীগের ফ্যাসিজম ঐক্যবদ্ধ হয়েছে, তাদেরকে তারা আবার একই রকম করে ফুলে ফেঁপে বড় করার চেষ্টা করে যাচ্ছে। সিন্ডিকেটেড রিপোর্ট করে তারা জনসমাজে হেয় প্রতিপন্ন করছে এবং যার বিরুদ্ধে বাংলাদেশের সরকারের মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার ছিল যে এটা কেন করা হচ্ছে। বাংলাদেশের যে স্বাধীন সাংবাদিক যে কমিশন আছে তাদের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, অথবা এই সমস্ত সাংবাদিকদেরকে এই সমস্ত টিভি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাও জরুরি ছিল। কারণ নির্বাচনে কোনো একটা দল জিতে যাচ্ছে, যেখানে ফাইট করারই কথা ছিল না, এখন তারা ফাইট করছে, তারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছে, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জন্য, তাদেরকে তাদের উত্থানটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য, সভ্য সমাজের প্রতিনিধি যাতে যেতে না পারে, যাতে ফ্যাসিজম কেন্দ্রিক স্বৈরাচার কেন্দ্রিক যেই শাসন ব্যবস্থাটা ছিল তারা যাতে টিকে থাকতে পারে, সেজন্য এখন তারা এটা শুরু করেছে। যেখানে জামাতের আমির শফিকুর একদম অচেনা ছিলেন, সেখানে তিনি এখন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন। যেখানে জামাত শিবির মোটামুটিভাবে কোনো গণার মধ্যেই ছিল না, সেখানে তারা এখন সরকার গঠনের দিকে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের যে চক্রটা আছে ৫৪ বছরে যে বাংলাদেশকে দুটো খাওয়ার চক্র, তারা আবার ঐক্যবদ্ধ হয়ে এখন মিডিয়া কু করছে এবং মিডিয়া কুর মাধ্যমে কোনো রকম ইস্যু না পেয়ে তারা টাকাটা ক্যারি করছে, তার ব্যবসায়ের টাকা, সেই টাকাটা নিয়ে তারা এখন পত্রপত্রিকায় দেদারসে নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। একই রকম করে তারা জামাতের আমিরের একটা এক্স হ্যান্ডেল মানে টুইটার পোস্ট নিয়ে তারা একই রকম করে ন্যাক্কারজনক চেষ্টা চালিয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে অনেক রকম চেষ্টা তদবির করে বাংলাদেশে হয়তোবা বিএনপি ক্ষমতায় আসতে পারে। আর জনগণ যদি এগুলোকে প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস হবে এবং সেই ইতিহাসে জামাত শিবির বাংলাদেশের ক্ষমতায় এগিয়ে যাবে। সুতরাং ব্যবসা করার টাকা যদি সে ক্যারি করে, যদি সে বিমানে করে নিয়ে যায়, কোথাও যদি আইনের ব্যত্যয় না ঘটে, তাহলে সেটাকে এরকম বড় করে দেখানোর কি আছে? আমরা দেখেছি গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, সে বলেছে যে টাকা পয়সা ক্যারি করা কোনো বাধ্যবাধকতা নাই। আর তিনি সেগুলো ডিক্লেয়ার করেছেন। শুধু এটা নিয়ে এত বড় ইস্যু করার কোনো কারণ নাই। তিনি অনাপত্তি নিয়ে যাত্রা করেছেন এবং সেটাকে নিয়ে আটক করে এরকম মিডিয়া প্রোপাগান্ডা করার কোনো দরকার ছিল না। এটা থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যারা দুর্বল তাদেরকে আবার চেপে চুপে রেখে দিয়ে বাংলাদেশের ক্ষমতা থেকে দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। ৫৪ বছরের যে চক্রান্ত সেটাকে আবার টেনে টুনে লম্বা করার নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবিদ্বারে বিএনপির যে ঋণখেলাপি প্রার্থী ছিল মঞ্জুর মুন্সি, সে ঋণখেলাপি সে আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছে। অন্যদিকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক হয়েছে, এটা রিপোর্ট করেছে ইত্তেফাকে। সুতরাং আমাদের জনগণের মধ্যে বিপুল রকমের সাড়া আসছে। ট্রেনে যাওয়ার সময় তারা
ট্রেনে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। জনগণ একটা বিপ্লব করবে, নীরব বিপ্লব। তারা ট্রেনে যাওয়ার পথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাঁড়িপাল্লার পক্ষে তারা স্লোগান দিচ্ছে এবং এই সমস্ত সব দিক আমাদেরকে যেটা বলছে, আবার বাংলাদেশের নির্বাচন কমিশনার বলেছে যে স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ এবং গণনা পরিচালিত হবে। সুতরাং এই নির্বাচনে ভোট গ্রহণ এবং কারচুপির কোনো সুযোগ নাই। সুতরাং তাদের বিরুদ্ধে মিডিয়া কু করে নানা রকম প্রোপাগান্ডা দিয়ে আল্টিমেটলি চেষ্টা করা হচ্ছে সত্য সুন্দরকে স্তিমিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৫৪ বছরের বাংলাদেশে যে অপসংস্কৃতি চালু ছিল সেটা চেষ্টা করা হচ্ছে। লুটপাটকারী চক্র আবার নতুন করে সক্রিয় হয়েছে। সুতরাং এগুলা থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, সংগ্রাম করতে হবে। খেলা কিন্তু জমে উঠেছে। আর মাত্র ২৪ ঘন্টা পরে, ৪৮ ঘন্টা পরে বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কে জয়ী হবে, কারা আগামী ৫ বছর বাংলাদেশে শাসন করবে, কারা বাংলাদেশে ইতিহাস তৈরি করছে, সেটার আমরা ফলাফল পেয়ে যাব। ঐতিহাসিক এই নির্বাচনে সৎ এবং যোগ্য ত্যাগী প্রার্থীদেরকে ভোট দিবেন, হাঁ এর পক্ষে ভোট দিবেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ভোট দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।